নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন পারমিতা চ্যাটার্জির লেখা গ্রাম বাংলার ভূতের গল্প আঁধার রাতে জঙ্গলের পথে। শ্যামলের ভূমিকায় সৌরভধ্বনি সাহা, বিকাশের ভূমিকায় সুমিতেন্দ্র, তাপসের ভূমিকায় নীল, বুড়ির চরিত্রে বর্ণালী, পুরোহিত, মেকানিক আর গল্প পাঠে আমি প্রত্যয়। একটি ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট, এই শীতকালে আসছে আপনাদের ফেভারিট তালদিঘির নতুন এপিসোড। শুরু হচ্ছে আজকের পর্ব। আচ্ছা বলুন তো, ঈশ্বর কেন আলোর পাশে অন্ধকারকে সৃষ্টি করেছেন, ভালোর পাশে মন্দকে সৃষ্টি করেছেন, রুক্ষর পাশে কোমলতাকে সৃষ্টি করেছেন? আসলে আমার স্বল্প বুদ্ধি যা বলে, এগুলো একে অপরের অস্তিত্ব প্রমাণ করে। যেমন ধরুন, রুক্ষতা না থাকলে মানুষ বুঝতেই পারত না কোমলতার মাধুর্য কতখানি। আবার তেমনি আলো না থাকলে অন্ধকারের গভীরতা বা ভয় মানুষের কাছে অজানা থেকে যেত। সমতল না থাকলে পাহাড়ের উচ্চতা মাপা কঠিন হতো। বিজ্ঞান বলে সমতলের প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের সৌন্দর্যের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা শুধু বাহ্যিক তা নয়, সেটা আন্তরিক। যেমন সমতলের ফুল, পাখি, ফল সবকিছুর সাথে পাহাড়ি ফুল বা পাহাড়ি পাখির বিস্তর ফারাক। কখনো ভেবে দেখেছেন এই ফারাক কি শুধু পার্থিব জগতের? অপার্থিব জগৎ কি এই ব্যবধান থেকে মুক্ত? কখনোই নয়, বরং সমতলের তুলনায় পাহাড়ি অঞ্চলের অন্ধকার অনেক বেশি গাঢ় আর ভয়ানক। আজ বরং এই শীতের হাওয়ায় সমতল ছেড়ে একটু পাহাড়ে ওঠা যাক। আমরা বরং দেখে আসি ওখানে পাহাড়ের গা ঘেঁষে যে জঙ্গলগুলো দাঁড়িয়ে আছে, সেখানে কি ঘটে চলেছে। আরে অতনু না? হ্যাঁ, অতনুই তো। চিনতে পারছিস আমায়? আমি শ্যামল রে। আরে সেই যে 2015 ব্যাচ। আরে শ্যামল, তাই তো। দাড়ি রেখে মুখটাই তো পাল্টে গেছে তোর। তুই না ডাকলে কিন্তু আমি তোকে চিনতেও পারতাম না ভাই। কতদিন পরে দেখা বলতো। তা আছিস কেমন, কি করছিস এখন? আর কি করব ভাই, তোদের মতো কি আর স্বাধীন ব্যবসা? 10টা 5টার যুদ্ধ। এই বাকিদের কি খবর রে, জানিস কিছু? হ্যাঁ হ্যাঁ, জানবো না কেন। বাকিদের সাথেও মোটামুটি যোগাযোগ আছে আমার। শুধু তুই একেবারে ডুমুরের ফুল হয়ে গেছিলি। না রে, ঠিক ডুমুরের ফুল না। আসলে হঠাৎ করে বাবা চলে গেলেন, সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। ছাড় সেসব কথা। তা বাকিদের কি খবর? তারা সব কোথায় আছেন? একজন দিল্লিতে আর একজন ব্যাঙ্গালোর। তা তুই কবে এলি এখানে? এই তো গতকাল রাতে এসেছি, কয়েকটা দিন থাকবো। ভালোই তো। প্রত্যেক বছর এই সময়টাতেই বিকাশ আর তাপস আসে। তিনজনে এক জায়গায় হলে তোর কথা উঠত। দাঁড়া, আজকেই ওই দুটোকে ফোন করব, যদি আসতে পারে। যেমন কথা তেমন কাজ। সাথে সাথে ফোন চলে গেল তাপস আর বিকাশের কাছে। তারাও তল্পিতল্পা গুটিয়ে হুড়মুড়িয়ে ছুটে এলো। 4 বন্ধু মিলে ঠিক করলো, এত বছর পর যখন দেখা হয়েই গেছে, তখন ছুটির দিন কটা একেবারেই নষ্ট করা যাবে না।
একেতেই ঠান্ডা পড়তে শুরু করেছে। এই সময়টা ঘুরে বেড়ানোর জন্য একদম উপযুক্ত। কোথায় যাওয়া যায়? দেখ, যাবি যখন একটু নির্জন জায়গাতে যাওয়াই ভালো। সারা বছর তো ঝামেলা হইহট্টগোলের মধ্যেই কাটে। এটা ঠিক বলেছিস। দাঁড়া, আমার মাথায় একটা ভালো জায়গার কথা আসছে। এখান থেকে প্রায় 250 কিলোমিটার দূরে লাল জল বলে একটা জায়গা আছে। শুনেছি জায়গাটা খুব সুন্দর। চল ওখানেই বরং 2 দিন কাটিয়ে আসা যাক। বাকিরা এক কথায় রাজি হয়ে গেল। আসলে বন্ধুদের সঙ্গটাই বড় কথা, জায়গাটা তো নিমিত্ত মাত্র। বাকিরা রাজি হলেও অতনু খুব একটা সকাল সকাল বেরোতে রাজি নয়। শীতকালে নাকি ওর বেলা না বাড়লে পরিষ্কার হয় না। রাস্তাঘাটে জঙ্গলে যেখানে সেখানে বসাটা এই বয়সে কি শোভা পায়? তাই ওরা যখন রওনা দিল তখন প্রায় বেলা 12টা। অতনুর 4 চাকাটাই সাথে নিল। অতনু আর শ্যামল দুজনেই খুব ভালো ড্রাইভার। অতনু ড্রাইভার সিটে, পাশে তাপস, পেছনে বিকাশ আর শ্যামল। গাড়ি ছুটছে নিজের গতিতে। শীতের কুয়াশার চাদর চিরে সবে রোদ মাটিতে পড়তে শুরু করেছে। গাড়ির সামনের কাঁচটায় অর্ধেকটা রোদ আর অর্ধেকটা ছায়ার আঁকিবুকি। রাস্তার দুধারে বড় বড় নুইয়ে পড়া গাছগুলো মাঝে মাঝে গাড়ির মাথাটাকে হালকা করে বুলিয়ে দিচ্ছে। কখনো দুদিকে সারি দেওয়া গাছ, কখনো খোলা মাঠ, কখনো ধান ক্ষেত, আবার কখনো ছোট বড় বাড়ি। সব কিছু পেরিয়ে 4 বন্ধু হৈ হৈ করতে করতে ছুটে চলেছে। রাস্তার চায়ের দোকান দেখলেই টুপ করে নেমে পড়া, আবার চলতে শুরু করা। দুপুরের খাওয়া দাওয়া এই সব কিছুর মাঝেই ওরা প্রায় ভুলেই গেছিল যে গন্তব্য এখনো অনেকটা দূর। আর শীতকালে সমতলের তুলনায় পাহাড়ি অঞ্চলে অন্ধকার তাড়াতাড়ি নামে। এই অতনু, গাড়িটা একটু থামাবি ভাই, আমি একটু টয়লেট যাব। এতক্ষণ দোকানে দাঁড়ালাম, তখন টয়লেটটা কোথায় ছিল আপনার? দেখতে পাচ্ছিস চারিদিকে অন্ধকার হয়ে গেছে, রাস্তাঘাট চিনি না ঠিক মতো, দুধারে জঙ্গল। তোকে এখনই নামতে হবে টয়লেট করতে? আচ্ছা, মুশকিল তো। এটা কি জোর করে করার জিনিস? গাড়িটা একটু সাইডে দাঁড় করা না। তোরা সিগারেট টিগারেট খেতে থাক, আমি ততক্ষণে সেরে আসছি। তাই হলো। অতনু রাস্তার একধারে গাড়িটা দাঁড় করালো। শ্যামল নেমে গাড়ির পেছনের দিকে কিছুটা এগিয়ে গেল। বাকি 3 জন গাড়িতে বসে নিজেদের মধ্যে গল্প করতে লাগলো। বেশ কিছুটা সময় কেটে যাওয়ার পর অতনু বলল, এই কি ব্যাপার বলতো? শ্যামল সেই কখন গেছে, এখনো ফিরছে না কেন? কেউ একজন গাড়ি থেকে নেমে দেখতো। তাপস গাড়ি থেকে নামতেই শ্যামলকে দেখতে পেল। রাস্তার ধারে এক জায়গায় দাঁড়িয়ে জঙ্গলের ভিতরে তাকিয়ে কিছু একটা দেখছে। আরে এই শ্যামল, এখানেই থাকবি নাকি? আরে তাড়াতাড়ি আয়, এসে গাড়িতে ওঠ। শ্যামল বাকি বন্ধুদের ইশারায় তার কাছে ডাকতে লাগলো। ব্যাপারটা ঠিক বুঝতে না পেরে বাকিরা সবাই শ্যামলের কাছে গিয়ে উপস্থিত হলো। ব্যাপারখানা কি বলতো? জায়গা মতো পৌঁছবার ইচ্ছে নেই নাকি তোর? হ্যাঁ, শ্যামল জঙ্গলের দিকে ইশারা করে বলল, ওই বয়স্ক মহিলাটা কে রে? এত রাতে কি করছে জঙ্গলের ভিতর? পথ ভুল করে চলে এসেছে নাকি বাড়ির লোকের কাছ থেকে হারিয়ে গেছে? হ্যাঁ রে, লুকিয়ে লুকিয়ে কিছু খেয়েছিস নাকি? নেশা টেশা চলে গেছে নাকি? কোথায় বয়স্ক মহিলা? ফাঁকা জঙ্গল এখানে। চল গাড়িতে চল। কি বলছিস? ওই তো সামনে ওই মহিলাটা এতক্ষণ আমার দিকে তাকিয়ে হাসছিল। তোরা আসতেই জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। এত রাতে এরকম একজন মহিলা বিপদে পড়বে না তো? বিকাশ এবার শ্যামলের মাথায় একটা চাটি মেরে বলল, উনি বিপদে পড়বে কিনা জানি না, তবে তোমার পাকামোর জন্য আমরা বিপদে পড়তে পারি।
কাজেই চুপচাপ গাড়িতে চলো, নাহলে তোমাকে ফেলে রেখে আমরা রওনা দেব। শ্যামল চুপচাপ গাড়িতে এসে বসল, কিন্তু ওকে কেমন যেন একটা অন্যরকম লাগছিল। বারবার পেছনে ঘুরে জঙ্গলটার দিকে দেখছিল। বাকিদের ভয়ে মুখে কিছু বলতে পারছিল না ঠিকই, কিন্তু আগের মতো সবার সাথে হাসি ঠাট্টায় অংশও নিচ্ছিল না। যাই হোক, গাড়ি আপন গতিতে আবার ছুটতে শুরু করলো। কিছুক্ষণ পর অতনু বাকিদের বলল, গাড়িটা সেই অনেকক্ষণ ধরে চলছে, আমার মনে হয় ইঞ্জিন গরম হয়ে গেছে, বুঝলি? আগের মতো আর টানছে না। কোথাও দাঁড়িয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলে হতো না? যদি একেবারে বিকল হয়ে যায় তাহলে এই নির্জন জায়গায় মানে বিপদে পড়তে হবে তো তাহলে। কিন্তু এখানে কোথায় থামবি বলতো? দুদিকে ঘন জঙ্গল, অন্ধকার রাস্তা, একটা জনপ্রাণী পর্যন্ত নেই। তার থেকে বরং চলতে থাক, যেখানে গিয়ে গাড়ি থামবে দেখা যাবে। কিন্তু খুব বেশি দূর ওরা আর এগোতে পারল না। সেখান থেকে প্রায় 2 কিলোমিটারের মধ্যে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। দেখলি, আমি তখনই বলেছিলাম ইঞ্জিনটা একটু ঠান্ডা করা দরকার। তাপস বলল, ঠিক আছে, এই সময় নিজেদের মধ্যে ঝামেলা করে তো কোনো লাভ নেই। তার থেকে বরং চল, আশেপাশে কোনো একটা ফাঁকা জায়গা দেখে আজকে রাতের মতো তাঁবুটা ওখানেই খাটাই। সকাল না হলে তো কোনো মেকানিকও পাওয়া যাবে না। দুপুরে যা খাওয়া দাওয়া করেছি, রাতে আর খাওয়ার প্রয়োজন হবে বলে তো মনে হচ্ছে না। চল চল চল, গাড়ি থেকে নেমে আয় দেখি। ওরা সবাই মিলে কাছেই একটা ফাঁকা জায়গা দেখে তাঁবুটা ফেলল। বাইরেটা অসম্ভব ঠান্ডা। নিজেদের আশেপাশে কয়েক হাত পেরোলেই আর কিছু দেখা যায় না। সবটাই কুয়াশার চাদরে ঢাকা। মনে হচ্ছে জায়গাটাতে দুটো পৃথিবী তৈরি হয়েছে, একটা ওদের আর অন্যটা কাদের সেটা কেউ জানে না। শ্যামল আর তাপস আশেপাশে ঘুরে কিছু শুকনো ডালপালা জোগাড় করার চেষ্টা করতে থাকলো, যাতে আগুন ধরিয়ে রাতে ঠান্ডার হাত থেকে বাঁচা যায়। এই শ্যামল, এই চল, অনেক ডাল জোগাড় হয়ে গেছে, সারা রাতেও শেষ হবে না এই ডাল। কি হলো? আরে এই কথা কানে গেল না? কি করছিস কি ওখানে দাঁড়িয়ে? শ্যামল ইশারায় তাপসকে নিজের কাছে ডেকে নিল। তখন তো তোরা কেউ বিশ্বাসই করলি না। ওই দেখ, ওই মহিলাটা এখানেও আছে। আমার মনে হয় কি জানিস, জঙ্গলে উনি পথ হারিয়ে ফেলেছেন, তাই একবার এখানে একবার ওখানে ঘুরে বেড়াচ্ছেন। এই যাবি নাকি একবার কথা বলতে? কিরে, খেপে গেলি নাকি রে? আরে এসেছি 4 বন্ধু মিলে আনন্দ করতে, আর তুই তখন থেকে কিনা কোন একটা মহিলার পেছনে পড়ে আছিস, হ্যাঁ? যাকে আমরা কেউ দেখতে পর্যন্ত পারছি না। সাথে একটা আমাদের ডাক্তার আনা উচিত ছিল তোর জন্য, জানিস তো। শ্যামলের অনেক অনুরোধেও তাপস আর বিকাশ কিছুতেই জঙ্গলের ভিতরে যেতে রাজি হলো না। শেষমেশ অতনু বলল, আচ্ছা ঠিক আছে, আমরা জানি ওখানে কেউ নেই, তবু শ্যামলের পাগলামি বন্ধ করার জন্য চল সবাই মিলে একবার দেখাই যাক। সারা রাত যখন এখানেই কাটাতে হবে তখন কিছু তো একটা করতে হবে নাকি? অতনুর কথায় 4 জন ঢুকলো জঙ্গলের ভিতর। কিছুটা দূর এগোনোর পর একটা ফাঁকা জায়গায় একটা ভাঙাচোরা বাড়ি ওদের চোখে পড়ল। জানালা দরজা বলতে কিছুই নেই। কিছু কিছু জায়গায় দেওয়ালও ভেঙে পড়েছে। দেওয়াল বেয়ে বুনো গাছ গজিয়েছে। এখানে বাড়ি? অবাক কাণ্ড তো। তবে এ বাড়িতে যে কেউ থাকে না সে তো দেখলেই বোঝা যাচ্ছে। কিরে শ্যামল, শান্তি হয়েছে তো? এবার ফিরবি তো নাকি? না হলে বল, আমরা যাই, তুই রাতটুকু এখানেই কাটিয়ে নে। রে, ওই দিকের ওই পাঁচিলটাতে দেখ, কিছু লেখা আছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ চল তো দেখি। 4 জনে পাঁচিলটার সামনে দাঁড়িয়ে যে লেখাটা পড়ল সেটা ছিল, আমায় ফিরিয়ে নিয়ে চল। এই শোন, অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা হয়েছে,
আমার জায়গাটা একেবারে ভালো লাগছে না। চল চল, এখান থেকে ফেরা যাক। শেষকালে একটা বিপদ আপদ হলে বাঁচানোর মতো কেউ থাকবে না। ওরা নিজেদের জায়গায় ফিরে এলো। শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালিয়ে সেটাকে ঘিরে বসল চারজন। শুরু হলো নির্ভেজাল আড্ডা। ছোটবেলার নানান গল্প, কোন স্যারকে কী বলে ডাকা হতো, কে কতবার শাস্তি পেয়েছে, কলেজ জীবনের প্রথম পালিয়ে সিনেমা দেখতে যাওয়া, চাকরির জোগাড় করতে গিয়ে কাকে কতখানি নাকানি চুবানি খেতে হয়েছে, সেই সব আর কি। এর মধ্যে হঠাৎ তাপস বলল, হ্যাঁ রে, শ্যামল কোথায় বলতো? বললো তাঁবুর ভেতর থেকে জলের বোতল নিয়ে ফিরে আসবো। ঘুমিয়ে টুমিয়ে পড়লো নাকি? দাঁড়া তো, দেখি একবার। শ্যামলকে কিন্তু তাঁবুর ভেতরে পাওয়া গেল না। অতনু প্রচণ্ড রেগে গিয়ে বলল, এই শুরু থেকেই ব্যাটা নাটক করে চলেছে। আসার ইচ্ছে যখন ছিল না তখন না আসলেই পারতিস। নিজেও আনন্দ করবে না আর আমাদেরও করতে দেবে না। এখন এই অন্ধকারে ওটাকে কোথায় খুঁজবো বলতো? এই একটু চুপ কর, খুব ভালোভাবে শোন। আশেপাশে কারোর একটা কথা বলার শব্দ শোনা যাচ্ছে, অনেকটা শ্যামলের মতো গলা। তার মানে ও আশেপাশেই কোথাও আছে, কিন্তু এখানেও কার সাথে গল্প করছে এত রাতে? বিকাশের কথায় মোটামুটি সবার মাথাতেই চিন্তার ফাঁচ পড়ল। যে যার মোবাইল জ্বালিয়ে চারিদিকে শ্যামলকে খুঁজতে লাগলো। হঠাৎ তাপসের চোখে পড়ল জঙ্গলটার ধারে দাঁড়িয়ে শ্যামল সেই দিকে মুখ করে কারোর সাথে কথা বলছে। আরে ওই ওই তো শ্যামল, ওখানেই দাঁড়িয়ে। আরে ওখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে ও? তবে কি জঙ্গলের ভেতরে সত্যি কেউ ছিল? আমরাই দেখতে পাইনি নাকি? চল তো গিয়ে দেখি একবার। ওরা তিনজন প্রায় ছুটে গিয়ে শ্যামলের পাশে দাঁড়ালো, কিন্তু এধার উধার তাকিয়েও সেখানে শ্যামল ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির চোখে পড়ল না। অন্যদিকে শ্যামলের কিন্তু বাকি তিন বন্ধুর দিকে কোনো নজরই নেই। সে যেন ওই তিনজনকে দেখতেই পাচ্ছে না। আপন মনে কারোর সাথে হেসে মাথা নেড়ে নানান রকম অঙ্গভঙ্গি করে গল্প করে চলেছে। অতনু এগিয়ে গিয়ে শ্যামলকে প্রচণ্ড জোরে একটা ঝাঁকুনি দিল। কিরে শ্যামল, আবার এনেছিস এদিকে? উফ, আমরা সবাই তোকে খুঁজে বেড়াচ্ছি। ঘুরতে এসেছিস নাকি পাগলামি করতে? এক্ষুনি চল আমাদের সাথে। কিন্তু এরপর যা ঘটল তাতে শ্যামলকে নিজেদের বন্ধু ভাবতে বাকিদের অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। শ্যামল ঘাড় ঘুরিয়ে তাকালো পাখিদের দিকে, কিন্তু সে চাহনি সম্পূর্ণ সাদা। আমি বলেছি না ও আমাকে নিতে এসেছে, আমি ওর সাথেই বাড়ি ফিরব। কথাগুলো শ্যামলের মুখ থেকে বেরোলেও এ গলা শ্যামলের নয়, এ কোনো মহিলার কণ্ঠস্বর। ওরা তিনজন কয়েক হাত দূরে ছিটকে এলো। নিজেদের প্রাণের মায়া করলে এই মুহূর্তে ওদের সেই জায়গা থেকে সরে যাওয়া উচিত, কিন্তু বন্ধুত্বের বাঁধন এত তাড়াতাড়ি ছিঁড়ে যায়? বিকাশ বলল, শ্যামলকে জোর করে এখান থেকে টানতে টানতে নিয়ে চল তাঁবুর ভেতরে। এখান থেকে না সরালে ও স্বাভাবিক হতে পারবে না। নিশ্চয়ই এমন একটা কিছু ঘটেছে যেটা আমাদের তিনজনের বুদ্ধির বাইরে। একমাত্র শ্যামলই সেটাকে উপলব্ধি করতে পারছে। কাজেই শ্যামলকে দোষারোপ করলে বিপদ আরও বাড়তে পারে। ওরা তিনজন মিলে প্রায় জোর করে শ্যামলকে টানতে টানতে নিয়ে এলো তাঁবুর ভেতর। অদ্ভুতভাবে তাঁবুর ভিতরে ঢোকার পরেই শ্যামল সম্পূর্ণ স্বাভাবিক। কি ব্যাপার বলতো? আমাকে এরকমভাবে সবাই মিলে ধস্তাধস্তি করে কোথায় নিয়ে চললি? পাগল পেয়েছিস নাকি আমাকে? অতনু চোখের ইশারায় সবাইকে স্বাভাবিক থাকতে বলল। আজকাল ইয়ার্কি টিয়ার্কিও বুঝতে পারছিস না নাকি রে? হ্যাঁ, বন্ধুরা মিলে ঘুরতে এসেছি, ঠাট্টা তামাশা করবো নাতে কি হবে? হ্যাঁ, তুই যদি রাগ করিস তাহলে বলে দে, তোকে বাদ দিয়ে সব কিছু করবো। রাত আরেকটু বাড়তেই ওরা চারজন তাঁবুর ভিতরে শুয়ে পড়ল। এরকম একটা নির্জন জায়গায় যদিও ঘুম আসা কঠিন,
তাও একসময় সবারই চোখের পাতা বুঝে এলো। ওরা যেখানে তাঁবু পেতেছিল তার কয়েক হাত দূরে একটা চাপা কল ছিল। যদিও সেটা দেখলেই বোঝা যায় যে অনেক দিন ব্যবহার করা হয়নি। হঠাৎ বিকাশের ঘুম ভেঙে যায়। বাইরে কিছু একটা শব্দ হচ্ছে, একটা লৌহ যান্ত্রিক শব্দ। বাকি তিনজনকে জাগাতে গিয়ে বুকের রক্ত শুকিয়ে যায় বিকাশের। শ্যামল তাঁবুর ভিতরে নেই। এই তাপস, অতনু, তাড়াতাড়ি ওঠ, শ্যামল আবার কোথাও চলে গেছে। বিকাশের ডাকে বাকি দুজন উঠে বসল। কি বলছিস, আবার কোথায় গেল হাম্মুকটা? আরে কি তো দেখছি সত্যি সত্যি কোনো একটা বিপদ ঘটিয়ে ছাড়বে। আমার মনে হয় এই সময় আমাদের বাইরে বের হওয়াটা একদম ঠিক না। তার থেকে বরং এখানে বসেই বাইরেটা যতদূর চোখ যায় দেখা যাক। তাঁবুর ধারে জানালার মতো যে অংশটা আছে সেটা খুলে ওরা তিনজন বাইরের দিকে চোখ রাখল। এখন বাইরের যা পরিবেশ তাতে মনে হচ্ছে ঘন মেঘের উপর ভেসে রয়েছে ওরা। চারিদিকে কুয়াশার দমকা হাওয়া চোখে মুখে এসে ধাক্কা মারছে। কোনো কিছুই যেন নজরে পড়ে না। হঠাৎ তাপস সেই কলটার দিকে ইশারা করল এবং ওরা সবাই যখন ওদিকে তাকালো দেখল ঘন কুয়াশার মাঝখানে ওই কলটার পাশে শ্যামল দাঁড়িয়ে আছে, আর কলের হাতলটা ক্রমশ ওঠানামা করছে। এতক্ষণ ওটারই শব্দ কানে আসছিল ওদের। এবার তিনজনের মধ্যে আর কারোর এত সাহস ছিল না যে তাঁবু থেকে বেরিয়ে শ্যামলের কাছে যাবে। সুতরাং তাঁবুর ভিতরে বসে উপস্থিত বিপদের থেকে মুখ ঘুরিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ওদের হাতে ছিল না। দেখ, তোরা ঈশ্বরে বিশ্বাস করিস কিনা আমি জানি না, তবে আমি কিন্তু করি। কাজে এই মুহূর্তে শ্যামলের জন্য তার কাছে প্রার্থনা জানানো ছাড়া আর কোনো উপায় আছে বলে তো আমার মনে হয় না। তিন বন্ধু মিলে সেদিন রাতে ঈশ্বরের দরবারে প্রার্থনা জানালো অপর বন্ধুর জন্য। বাকি রাতটা তাঁবুর বাইরে কি ঘটেছিল কেউ জানে না। তবে শেষ রাতের দিকে হঠাৎ শ্যামল নিজেই হুড়মুড়িয়ে ঢুকে এলো তাঁবুর ভিতরে। ওর চোখে মুখে প্রচণ্ড একটা ভয়, যেন কোনো কিছু তাড়া করেছে ওর পিছনে। অতনু, তাপস বা বিকাশ কেউ কিন্তু শ্যামলকে কোনো প্রশ্ন করেনি, বরং তারা সবাই অপেক্ষা করছিল ভোর হবার। সূর্যের আলো ফুটতেই ওরা লোক ডাকিয়ে গাড়ি মেরামত করে সেখান থেকে রওনা হয়। যে ভদ্রলোক গাড়ি সারাতে এসেছিল তিনি বারবার ওই চারজনকে একটাই কথা জিজ্ঞাসা করেছিল, আপনারা সত্যিকাল সারা রাত এখানে ছিলেন? তারপরেও যখন এখনো আপনাদের কোনো ক্ষতি হয়নি, তাহলে আমি বলবো এখানে সামনেই ব্রহ্মদেবতার মন্দির আছে। আপনারা যেখানেই যান না কেন, যাওয়ার আগে একবার ওখানে পুজো দিয়ে যাবেন। কত বড় বিপদ থেকে আপনারা রক্ষা পেয়েছেন তার কল্পনা আপনাদের নেই। এই প্রশ্নের কারণ অতনুরা জানে, এবং কী পরিমাণে বিপদ থেকে ওরা সত্যি বেরিয়ে এসেছে সেটা বলার অপেক্ষা রাখে না। কিছুক্ষণ পরে ওদের গাড়ি ছাড়ল, কিন্তু শ্যামলের পরিস্থিতি তখন স্বাভাবিক নয়। কেমন যেন একটা ভয় আর ঘড়ির মধ্যে রয়েছে ছেলেটা। মন্দিরে পুজো দিয়ে ওরা প্রায় বেরিয়ে আসতে যাচ্ছিল, এমন সময় ওখানে একজন পুরোহিত মশাই ওদের পেছন থেকে ডাক দিলেন, কোথা থেকে এসেছো তোমরা? কাল সারা রাত কোথায় ছিলে? এরকম একটা অদ্ভুত প্রশ্নে
ওরা চারজনই ঘুরে তাকালো পুরোহিত মশাইয়ের দিকে। স্বয়ং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ফিরছ সেটা জানো কি? নিশ্চয়ই তোমাদের উপর কোনো ঐশ্বরিক শক্তির দয়া আছে, তা না হলে আজ এখানে দাঁড়িয়ে থাকার কথা নয় তোমাদের। এরপর অতনুরা সমস্ত ঘটনা খুলে বলল সেই পুরোহিতকে। আমি তোমাদের প্রত্যেককে একটা করে রুদ্রাক্ষের মালা দেব। যতক্ষণ নিজের বাড়িতে না পৌঁছবে ততক্ষণ এই মালা কেউ গলা থেকে খুলবে না। কাল জঙ্গলে তোমরা যাকে দেখেছিলে সে এখনো এই মন্দিরের বাইরেই দাঁড়িয়ে অপেক্ষা করছে তোমার এই বন্ধুটিকে নিয়ে যাওয়ার জন্য, কারণ তার কোনো একটা জিনিস তোমার বন্ধুর কাছে রয়ে গেছে। শ্যামল খুব ভয়ে ভয়ে উত্তর দিল, কই আমার কাছে তো ওনার কিছু নেই। নিশ্চয়ই আছে, হয়তো তুমি জানো না। এরপরে বাকি তিনজন মিলে অনেক তল্লাশি চালিয়ে শ্যামলের পকেট থেকে একটা রুমাল বার করেছিল। সেই রুমালের উপরে একটা নাম লেখা ছিল, অভয়। এসবের মানে কি ঠাকুরমশাই? এই রুমাল কোথা থেকে এলো? এরপরে ঠাকুরমশাই ওদের যা বলেছিল তা ভয়ের নাকি যন্ত্রণার তা বলা কঠিন। তোমরা ওই জঙ্গলের ভেতর যে ভাঙা বাড়িটা দেখেছ, ওটা বেশ কয়েক বছর আগে একটা বৃদ্ধাশ্রম ছিল। যে কোনো কারণেই হোক সেটা বন্ধ হয়ে যায়। ওই বৃদ্ধাশ্রমে একজন মহিলা ছিলেন যিনি চাইতেন তার ছেলে তাকে ফিরিয়ে নিয়ে যাক, কিন্তু ছেলের হয়তো সেরকম ইচ্ছে ছিল না। মাকে রেখে যাওয়ার পর সে কোনো দিন আর বৃদ্ধাশ্রমে যায়নি। ছেলের জন্য অপেক্ষা করতে করতে একদিন ওই মহিলা মারা যায়। তারপর থেকেই আশ্রমটা নানান রকম গন্ডগোল শুরু হয়, আর তাতেই ওটা বন্ধ হয়ে যায়। কিন্তু মহিলার আত্মা এখনো আশ্রমের আশেপাশেই ঘুরে বেড়ায়। পথ চলতি কোনো ছেলে দেখলে ওনার নিজের ছেলের কথা মনে পড়ে। যে কোনো উপায়ে তখন তাকে নিজের সাথে নিয়ে যেতে চায়। ও তোমাদের বন্ধু শ্যামলকেও নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু হয়তো তোমাদের ভালোবাসা বা তোমাদের প্রার্থনায় শ্যামল এ যাত্রায় মুক্তি পেয়েছে। তবে এই রুমালটা যতক্ষণ তোমাদের কাছে থাকবে ততক্ষণ সে তোমাদের পিছন ছাড়বে না। তোমরা এখনই রওনা হও। দিনের আলো থাকতে থাকতেই রুমাল জঙ্গলের বাড়ির ভিতর রেখে দিও। আমার এই রুদ্রাক্ষের মালা তোমাদের রক্ষা করবে, ভয় নেই। ব্রহ্মদেবতাকে প্রণাম জানিয়ে এক্ষুনি রওনা হও। সেদিন ওরা চারজন ফেরার পথে ওই জঙ্গলের ভেতরের বাড়িটাতে রুমালটা ফেলে রেখে এসেছিল। জঙ্গলের পথ ছেড়ে বেরোবার সময় যদি ওরা পেছন ঘুরে তাকাতো তাহলে হয়তো দেখতে পেত এক অসহায় প্রতীক্ষারত বয়স্ক মা তার ছেলে অভয়ের পথ চেয়ে দাঁড়িয়ে আছে।